আমি আজকে তোমাদের পরিমিতি, ত্রিকোণমিতি এই পার্টগুলো করাবো। তো আমি আজকে পরিমিতি শুরু করছি। পরিমিতিতে দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4, তোমরা ক্লাস 9-এ যেগুলো পড়েছিলে মনে করো। ক্লাস 9-এ কী ছিল তোমাদের? বৃত্ত আর ত্রিভুজ, চতুর্ভুজ। তো সেখানে তোমরা যেগুলো করেছিলে সেগুলোর আমরা শুধুমাত্র ক্ষেত্রফল বার করতে পেরেছি। কারণ কি? ওগুলো 2D শেপ, অর্থাৎ ওদের দৈর্ঘ্য বা প্রস্থ আছে, মানে যাদের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল বার করতে পারি, কিন্তু ওরা কতটা জায়গা জুড়ে আছে অর্থাৎ আয়তন আমরা বার করতে পারি না। আয়তন বার করার জন্য আমাদের 3D শেপ দরকার হয়, অর্থাৎ দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে। তাহলে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এরকম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আর বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এই দুটো তোমরা পড়েছিলে। এবার এই আয়তক্ষেত্রটাকে দিয়ে যখন আমরা একটা দেশলাইয়ের বাক্স কল্পনা করছি, বা একটা বই কল্পনা করছি, বা ইট কল্পনা করছি, তোমরা দেখছো যে আয়তক্ষেত্র, নিচে একটা আয়তক্ষেত্র, ওপরে আয়তক্ষেত্র, সাইডেও অনেকগুলো আয়তক্ষেত্র, তাই তো? অর্থাৎ এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা নিচে শুয়ে রাখি, আমরা দেখি মাটির উপরেও ও অনেকটা উঁচু হয়ে রয়েছে, তাই তো? ব্যাপারটা এরকম হয় দেখতে। সামনে আয়তক্ষেত্র, এই পাশে আয়তক্ষেত্র, জিনিসটা এইরকম দেখতে হয়। অর্থাৎ কি পার্থক্য হলো এর সাথে? এর প্রত্যেকটা ভূমি, ধরো এর ভূমি, ওপরের তলের প্রত্যেকটা তল এক একটা আয়তক্ষেত্রাকার, এবং তার সাথে এর একটা উচ্চতা আছে। অর্থাৎ এর মধ্যে আমরা অনেক জিনিস রাখতে পারি, তাই তো? একটা আয়তক্ষেত্রের উপর আমরা কি করতে পারি? একটা চাদর বিছিয়ে দিতে পারি। কিন্তু একটা আয়তক্ষেত্রের উপর কি আমরা অনেকগুলো গুলি রেখে দিতে পারবো? অনেক চিনি রাখতে পারবো? কিন্তু এই যে বাক্সটা হলো, এর মধ্যে কিন্তু আমরা অনেক চিনি রাখতে পারি, বা তেল রাখতে পারি, বা এরকম টাইপের কিছু রাখতে পারি, বা গুঁড়ো জিনিস রাখতে পারি। অর্থাৎ যখনই 3D শেপ হচ্ছে, তখন ওর একটা আয়তন থাকছে, অর্থাৎ ও কিছুটা জায়গা দখল করে থাকছে। ওর ভেতরে এই যে জায়গাটা হচ্ছে, তোমরা খেয়াল করবে এরকম বাক্স থাকে যার মধ্যে চা থাকে, বিস্কিট থাকে। তা এইগুলো হচ্ছে এর ভেতরের আয়তন। তাহলে আয়তন বার করতে গেলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় তিনটেরই দরকার হয়। তাহলে এই যে শেপটা হলো, এই 3D শেপটাকে আমরা বলি আয়তঘনক। আর যখন আয়তক্ষেত্রের প্রত্যেকটা তলই বর্গাকার হয়, এই আয়তঘনকের প্রত্যেকটা তল বর্গাকার হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ঘনক। প্রত্যেকটা তলই বর্গাকার তল, তখন আমরা তাকে বলি হচ্ছে ঘনক। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের কটা তল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? এই একটা, ওপরে দুটো, তিনটে, চারটে, এটা দেখতে পাচ্ছি। আর এই যে সামনে একটা তল আছে আর পিছনে একটা তল আছে, তাহলে আয়তক্ষেত্রের 6টা তল, বর্গক্ষেত্রেরও 6টা তল। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের প্রত্যেকটা তলই সমান। তাহলে এক একটা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের 6টা তল, তাহলে 6টা তলের মোট ক্ষেত্রফল কত? ইকুয়াল টু 6 স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রে, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার সমগ্র তলের ক্ষেত্রফল, এই তলগুলোর মোট ক্ষেত্রফল হচ্ছে কত? 6 স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি 6 স্কোয়ার হবে? না, হবে না। তার কারণ দেখো, এই যে তলটা আছে, এর দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি, প্রস্থকে যদি বি ধরি, উচ্চতাকে যদি সি ধরি, তাহলে নিচের তলটার ক্ষেত্রফল কত? এ বি। তাহলে ওপরের তলটার ক্ষেত্রফল এ বি। এই ওপর নিচের তলগুলো সমান হয়, তাহলে এ বি প্লাস এ বি। তাহলে এই যে পাশের যে তলটা, অর্থাৎ এই যে তলটা, এর কি হচ্ছে বাবা? দেখো, দৈর্ঘ্য বি, প্রস্থ সি, তাহলে বিসি। তাহলে এই তলটা যদি বিসি হয়, এই তলটাও বিসি হবে, মুখোমুখিটা সমান হয়। ঠিক একইভাবে সামনেরটা তাহলে কি হচ্ছে? এসি, পেছনেরটাও এসি। তাহলে আমরা কি পেলাম? দেখো, সবকটাই দুবার করে আছে, 2 ইন্টু, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এইভাবে আমরা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারি। এইবার তাহলে ক্ষেত্রফল জানলাম, সমগ্র তলের সবকটা তল মিলে মোট ক্ষেত্রফল। অর্থাৎ তাহলে ক্ষেত্রফল আমাদের কখন কাজে লাগে, আর আয়তন আমাদের কখন কাজে লাগে? ক্ষেত্রফল কাজে লাগে, ধরো একটা এই আয়তঘনকটাকে রং করা হবে। যখন আমরা রং করব, তখন আমরা কি বরাবর রং করব? ওর তল বরাবর রং করব। রং কি আমরা ভেতরে ঢেলে দেব? কিন্তু যদি বলি এটার ভেতরে
কতটা রং ধরবে, অর্থাৎ এই বাক্সটা যদি এমন ধরো এটা যদি টিনের বাক্স হয় তার মধ্যে আমরা রং ভরতে পারবো, তো কতটা রং ভেতরে ধরবে, অর্থাৎ ভেতরে কতটা জায়গা জুড়ে থাকবে সেটা যখন আমাদের বার করতে দেবে, বা তেল ধরবে বা চা ধরবে, এরকম চিন্তাভাবনা যখন আমাদের ব্যবহার করতে হবে অঙ্কের ক্ষেত্রে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে আয়তন বার করব। ঠিক আছে, তাহলে আয়তন মানে কি, ও কতটা জায়গা জুড়ে আছে, তাহলে এটার ক্ষেত্রেও কতটা জায়গা জুড়ে আছে, নিচের তলটা হচ্ছে এ বি, তাই তো, আর ও উপরে কত দূর পর্যন্ত উঠেছে, সি পর্যন্ত, তাহলে এর আয়তন হলো এ বি ইন্টু সি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, আর একক কি হবে, ঘন একক। আমি ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখলাম না, জানোই তোমরা বর্গ একক হয়। তাহলে ঘনকের ক্ষেত্রে তো প্রত্যেকটাই এ, তার মানে এ ইন্টু এ ইন্টু এ, তাহলে কি হলো, ঘনকের আয়তন এ কিউব ঘন একক। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো, তাহলে এর সাথে আমাদের আরেকটা জিনিস দরকার হতে পারে, যেমন ধরো আমরা যদি এইখানে একটা কর্ণ ভাবি। আচ্ছা, কর্ণ, এখানে কর্ণ মানে কি, ধরো এখান থেকে একটা বাঁশ যদি আমরা এইভাবে, একটা বড় লাঠি যদি আমরা এইভাবে, অর্থাৎ এইখানটা নিশ্চয়ই লাগবে না, ভেতর দিয়ে আমরা যদি এইভাবে রাখার চিন্তা করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আয়তঘনকের কর্ণ। তাহলে এই আয়তঘনকের কর্ণটা, তাহলে এইটা লম্ব, তাহলে ভূমি কোনটা হচ্ছে, ভূমি হচ্ছে এইটা, তাহলে এই ভূমিটা দেখো নিচের তলের কর্ণ, তাই না, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি, √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই কর্ণটাকে যদি আমি ধরো ডি ধরি, তাহলে এইটা হলো পেলাম √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আর তাহলে এইটা তো উচ্চতা সি, তাই তো, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডি ইকুয়াল টু √ওভার দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে এটা কত হলো, √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এর বর্গমূল যেহেতু, তাহলে এটা একক হবে। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে, তিনটেই তো এ স্কোয়ার, তার মানে √ওভার 3a স্কোয়ার, তার মানে √3a একক। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারলে। তাহলে আমাদের কি কি সূত্র দরকার, একটা হচ্ছে আয়তঘনকের 3টে সূত্র দরকার, ঘনকের 3টে সূত্র দরকার, আর একটা কথা, এর কটা প্রান্তিকই আছে, প্রান্তিকী মানে যেখানে দুটো তল পরস্পরকে টাচ করেছে, ঠিক আছে, তাহলে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো, তাহলে কটা প্রান্তিকই আছে, 12টা। শীর্ষবিন্দু কটা আছে দেখো, গুনো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু 8টা, প্রান্তিকী 12টা, তল 6টা, আর কর্ণের দৈর্ঘ্য বার করতে পারলে সমগ্র তলের ক্ষেত্রফল জানি, আয়তন জানি। ঘনকের ক্ষেত্রেও একই হবে, শুধু এর তলগুলো হচ্ছে আয়তাকার, এর তলগুলো হচ্ছে বর্গাকার। এইবারে দেখো, আমি তোমাদের সবই বলে দিলাম। তাহলে আয়তঘনাকার বস্তু তোমরা কি কি দেখতে পাও তোমাদের চারপাশে, দেশলাই বাক্স, তোমাদের কাছে যে বইগুলো আছে, ইট, এগুলো সবই আয়তঘনাকার শেপের। আচ্ছা, তোমাদের যে মোটা খাতাগুলো ইউজ করো আয়তঘনাকার শেপের। ঘনকাকার বস্তু কি কি হতে পারে, লুডোর ছক্কা হয়, তারপর যে পাজল, যেগুলো ওই রুবিক্স কিউব, অর্থাৎ ওই পাজল যে শেপগুলো হয় সেগুলো সব হয়, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এইবার দেখো, পরেরটা তো আমি বলেই দিলাম 2 নম্বরটা, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো, বলছে একটি সমকোণী চৌপলাকার, আচ্ছা আয়তঘনককে আমরা কিন্তু সমকোণী চৌপলও বলি। তাহলে একটা সমকোণী চৌপলাকার, এটা যদি একটা সমকোণী চৌপল হয়, আমি প্রথম অঙ্কগুলো এঁকে দেখাচ্ছি, বারবার এঁকে দেখানোর প্রয়োজন হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আঁকতে হলে, মানে আঁকার প্রয়োজন হলে তোমাদের আঁকতে হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, ওই ঘরে লম্বা যে দণ্ড রাখা যাবে, অর্থাৎ দেখো তো এর থেকে বড় লম্বা কি আর কোনো দণ্ড রাখা যাবে, আমরা লম্বা যে দণ্ডটা আমরা রাখতে পারবো তার দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই কর্ণের থেকে বড় কোনো দণ্ড কি এখানে রাখা যাবে, রাখা যাবে না। তাহলে দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, প্রস্থ যদি 4 মিটার হয়, উচ্চতা যদি 3 মিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত মিটার, তার মানে হলো 25 প্লাস 16 প্লাস 9,
তার মানে 25 25 50, তার মানে হলো হচ্ছে 25 গুণ 2, তার মানে 5√2 মিটার। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি। আচ্ছা, এখানে কটা কর্ণ হতে পারে? একটা এই বরাবর রাখা যেতে পারে আর একটা এই বরাবর রাখা যেতে পারে, তাই তো? একটা এই বরাবর রাখা যেতে পারে, একটা এই বরাবর রাখা যেতে পারে, আবার এটাকে উল্টো করেও আমি এই বরাবর রাখতে পারি, এই বরাবর একটা রাখতে পারি, এই বরাবর একটা রাখতে পারি। ঠিক আছে, 4টে রাখতে পারি। তাহলে পরেরটা কি বলছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল। ঘনকের কটা তল থাকে? 6টা। তার একটা তলের ক্ষেত্রফল, তাহলে একটা তলের ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কোয়ার, এটা সমান 64 দিয়ে দিয়েছে। তাহলে এর মান যদি বার করতে পারি তাহলে আয়তন a কিউব বার করতে পারবো, এটা নিজেরা পারবে। 6 নম্বর, আচ্ছা 5 নম্বরটা কি বলেছে? একটা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট এত ঘনমিটার মাটি থাকে তবে খালটি কত লম্বা হিসেব করে দেখাও। তাহলে 5 নম্বরটা কি বলছে? চওড়া কতটা? 2 মিটার, তার মানে প্রস্থ হচ্ছে 2 মিটার, তাই তো? আচ্ছা, গভীর, এখানে যে অঙ্কগুলোর গভীরতা বলবে সেটা হচ্ছে আসলে আমরা উচ্চতা ধরবো। ধরো তোমরা একটা মাটির উপরে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আঁকলে, এবার যদি সেটাকে আমাদের গর্ত করতে হয় তাহলে সেটাকে গভীর করতে হয়। তাহলে এই যে ভেতর থেকে যে মাটিটা বার করলে সেটা কতটা মাটি বার করলে না, যতটা তোমরা গভীর করলে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ওই গভীরতা করলে যে আয়তনটা পাচ্ছি সেটা হচ্ছে ওই মাটির আয়তনের সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে উচ্চতা তাহলে কত? উচ্চতা হচ্ছে 8 ডেসিমিটার, ডেসিমিটার, সরি 8 ডেসিমিটার। ঠিক আছে, আর কি বলছে? কতটা মাটি কাটা হয়েছে, তার মানে এত ঘনমিটার। তার মানে কি দিয়ে দিয়েছে? আয়তনটাকে আমরা ভলিউম, তাই ভি ধরি, আয়তন দিয়ে দিয়েছে 240 এত ঘনমিটার। ঠিক আছে, মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কতটা লম্বা ছিল। তাহলে আমাদের কি চেয়েছে? বার করতে বলেছে দৈর্ঘ্য কত। তাহলে আমরা যেহেতু দেখো মিটারে আছে আর এটা ডেসিমিটারে আছে, তার মানে এটাকে মিটারে নিয়ে নিতে হবে। এই চেঞ্জগুলো কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু এইগুলো খুব মাথায় রাখতে হবে। তাহলে ডেসিমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.8 মিটার। তাহলে আয়তন কত? এই দৈর্ঘ্যটাকে যদি আমরা এইচ ধরে নিই, তাহলে মনে করি দৈর্ঘ্য সমান এইচ মিটার, তাহলে আয়তন কত? ভি ইকুয়াল টু কত হচ্ছে? এইচ ইন্টু 2 ইন্টু 0.8 এত ঘনমিটার। তাহলে প্রশ্নানুসারে এটা সমান কত? 240। তাহলে প্রশ্নানুসারে এইচ ইন্টু 2 ইন্টু 0.8, 8 ইন্টু 2 ইন্টু 0.8 সমান কত হচ্ছে? 240। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বার করতে পারি, 240 বাই 2 ইন্টু 0.8, তাহলে 10 ওপরে গেল। এবার কাটাকাটি করলে, ক্যালকুলেশন করলে যা অ্যান্সার হবে সেটাই। তাহলে দেখো পরেরটা দিয়েছে 6 নম্বর অঙ্কটা, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি পেয়েছি? √3a। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শর্ট কোশ্চেন হিসেবেও আসে। √3a, তাহলে √3a যদি ইকুয়াল টু 4√3 হয়, তার মানে এর মান 4, এর মান যদি 4 হয় তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারি 6a স্কোয়ার। একটি ঘনকের ধারগুলির সমষ্টি, কটা বাহু আছে ঘনকের? ধারগুলি আমি একটু আগে বলেছিলাম, কটা ধার আছে? 6টা, 12টা। তল হচ্ছে 6টা আর ধার হচ্ছে 12টা। তাহলে ধারগুলির সমষ্টি, তার মানে 12a ইকুয়াল টু যদি 60 হয় তাহলে এর মান 5, তার মানে ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে ঘনকটির ঘনফল কত? a কিউব। পরেরটা কি বলছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকের কটা পৃষ্ঠতল আছে বা কটা তল আছে? 6টা, তাহলে 6a স্কোয়ার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে 6টি পৃষ্ঠতলের সমষ্টি মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6a স্কোয়ার ইকুয়াল টু যদি 216 হয়, এখান থেকে এর মান বার করতে পারবো, আয়তন বার করতে পারবো। ঠিক আছে, একই টাইপের অঙ্ক। তাহলে 9 নম্বরটা কি বলছে? একটি সমকোণী চৌপলের আয়তন এতটা। আচ্ছা, সমকোণী চৌপলের আয়তন যদি 432 ঘন সেন্টিমিটার হয়, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে
প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করো। আচ্ছা, তার মানে কি বলছে, এই ধরো একটা আয়তঘনক ছিল, তাকে কেটে সমান আয়তনের দুটো ঘনকে পরিণত করা হলো। তাহলে আমরা ধরলাম সমান আয়তনের যদি ঘনক হয়, তার মানে ধরলাম এই ঘনকের আয়তন যখন সমান মানে বাহুর দৈর্ঘ্য সমান হবে, কারণ এ কিউব ঘনকের আয়তন। তাহলে এটার আয়তন ধরলাম এ কিউব, এটারও আয়তন ধরলাম এ কিউব। ঠিক আছে, তার মানে এক একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে আয়তন এ কিউব। তাই যদি হয় তাহলে দুটোর আয়তন সমষ্টি কত, 2a কিউব। তাহলে 2a কিউব সমান দিয়ে দিয়েছি 432। তাহলে এখান থেকে আমরা এ কিউবের মান পাচ্ছি 432/2। 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে দেখো 2 দুগুণি 4, 2 এক 42, তাই তো? 21 দুগুণি 42, 1 12, 6 দুগুণি 12, তার মানে 216, তার মানে 6 হবে, এর মান 6 হবে। তাহলে ঘনকটার কি বলেছে, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, তার মানে 6। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে খুব আসে। আমি তোমাদের আজকে 11 পর্যন্ত না 12 পর্যন্ত বলছি। কি বলছে যে 10 নম্বরটা, প্রতিটি বাহুকে, একটা ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। আচ্ছা, একটা ঘনকের বাহু যদি এ হয়, 50% কমালে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে, a মাইনাস a ইন্টু 50/100, তাই তো? মানে a/2, এটা a/2, বিয়োগ করলে নতুন বাহুর দৈর্ঘ্য হলো a/2। তাহলে পুরো ঘনকের ঘনফলের অনুপাত, তাহলে এর ঘনফল কত, a কিউব। তাহলে এর ঘনফল কত হবে, a কিউব/8। তাহলে এদের অনুপাত বার করতে পারবো, a কিউব ইস টু a কিউব/8, এই জায়গাটুকু তোমরা করবে। আচ্ছা, 11 নম্বরটা বলছে একটা সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। আচ্ছা, অনুপাত দেওয়া থাকলে আমরা কি করি, সবসময় একটা সাধারণ অনুপাত ধরে নিই x। তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x, আয়তন দিয়ে দিয়েছে। তার মানে 3x ইন্টু 2x ইন্টু x সমান হচ্ছে 384 হলে এখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে বাক্সের আয়তনের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তার মানে এখান থেকে আমরা আগে এক্স বার করব, এক্স বার করলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরোবে, তারপর সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, পারবে এটা করতে। 12 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। একটা চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, এই জায়গাটা ভালো করে বোঝো। চায়ের বাক্স যখন তোমরা দেখে থাকবে, এই যদি একটা চায়ের বাক্স হয়, দেখবে চায়ের বাক্সগুলো নর্মালি কাঠের তৈরি হয়। তো কাঠের তৈরি হলে ব্যাপারটা এরকম থাকে, কাঠের এক একটা ব্লক এরকম থাকে, তাই তো? তার মানে এই যখন নিচে এইটার সাথে এইটা জুড়ে, এইটার সাথে এইটা জুড়ে যখন তলটা তৈরি করা হলো, তাহলে ভেতরে যে জায়গাটুকু থাকলো সেটা কি ওর সম্পূর্ণ আয়তনের সমান হচ্ছে? সম্পূর্ণ আয়তনের সমান কিন্তু হচ্ছে না, এবার নিচে এরকম থাকে। তো তার মানে অনেকটা জায়গা চলে যায় এই সাইডের কাঠগুলোর জন্য, এই কাঠগুলোর যতটা চওড়া সেই জায়গাগুলো বাদ যায়। যেমন এই যে আয়তক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, এই আয়তক্ষেত্রগুলোর কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ দুপাশ থেকে বাদ যাচ্ছে, তাই না? এক্স যদি চওড়া হয় তাহলে দুপাশ থেকে বাদ যায়। সেইভাবেই ওই জন্য বলে দিয়েছে, দেখো ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ এইরকম যদি আমাদের জিনিসটা তৈরি হয়, এই কাঠটা যদি থাকে, তাহলে এই ভেতরের জায়গাটা তো একটু কমে যায়, তোমরা এটা খেয়াল করে দেখবে। তাহলে ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত কত বলেছে, একটা হচ্ছে 7.5 ডেসিমিটার, একটা 6 ডেসিমিটার, আর একটা হচ্ছে 5.4 ডেসিমিটার। তাহলে এর ভেতরের আয়তন আমরা বার করতে পারছি, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এত ঘন ডেসিমিটার, এটা আমরা বার করতে পারছি। ঠিক আছে, এবারে কি বলছে, চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তার মানে এরটাকে চা দিয়ে ভর্তি করা হলো। তাহলে আমরা যদি ভর্তি বাক্সর থেকে ফাঁকা বাক্সর ওজনটা এই যে 3.75 বাদ দিই, তাহলে বাকি যে ওজনটা হচ্ছে কার জন্য হচ্ছে, চায়ের জন্য হচ্ছে। তাহলে এতে কত ঘন ডেসিমিটার চা ধরছে না, এত ঘন ডেসিমিটার চা ধরছে, তাই তো? তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কি হবে, এইটাকে দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ
চায়ের ওজন কত? চায়ের ওজন হচ্ছে কত? 52 কিগ্রা। এই বিয়োগগুলো কিন্তু আমি করব না, এগুলো নিচু ক্লাসের অঙ্কের মতো, তোমরাই পারবে। 52 কিগ্রা 350 গ্রাম। আর খালি বাক্সের ওজন হচ্ছে, অর্থাৎ আমরা এই চায়ের ওজন থেকে বাক্সের ওজনটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র চায়ের ওজনটুকু পাবো, কারণ চা ভর্তি অবস্থায় যখন আমরা ওজন করছি তার মধ্যে তো বাক্সের ওজনটাও ঢুকে যাচ্ছে। তাহলে এর থেকে যদি আমরা 3 কিগ্রা 750 গ্রামটা যদি বাদ দেই তাহলে চায়ের ওজন কতটা পেয়ে যাচ্ছি? সেটা কতটা চায়ের ওজন না এত ঘন ডেসিমিটার চায়ের ওজন। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কি হবে? এই বিয়োগফলটাকে যদি এর আয়তন দিয়ে আমরা ভাগ করে দিই তাহলেই আমরা 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তাহলে একই রকম অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্কটা। 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হলো। ভালো কথা। এবার প্রতিটি গর্তের দৈর্ঘ্য আর প্রস্থ 14 মিটার 8 মিটার হয় এবং রাস্তাটি করতে যদি এত ঘনমিটার মাটি লাগে। দেখো একই রকম অঙ্ক, আগেরটায় আমরা একটা গর্তের হিসেব করেছিলাম, এখানে কটা গর্তের সমান? 30টা গর্তের সমান। সেই এক একটা গর্তের দৈর্ঘ্য দিয়েছে 14, প্রস্থ দিয়েছে 8, তাহলে উচ্চতা h ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু 30 সমান এত, তাহলে গর্তের গভীরতা পেয়ে যাচ্ছি। আর 13 নম্বরটা কি দিয়েছে? বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 7 সেমি, বেদ মানে ধরো আমরা যখন একটা প্লেট নিই, তোমাকে ধরো একটা পিতলের, ধরো তোমরা একটা ইরেজার নিলে, ইরেজারটা কীরকম হয়? কিছুটা একটু উচ্চতা থাকে, মোটা ইরেজারগুলোর উচ্চতাটা অনেক বেশি, এখানে বেদটা হচ্ছে উচ্চতাটা। আর সরবা বইয়ের ক্ষেত্রেও দেখবে যে বই একদম সরু বই হয় তার কি হয়? উচ্চতাটা কম হয়। আর যখন বই অনেক মোটা হতে থাকে কি হয়? বইয়ের উচ্চতাটা অনেক বাড়তে থাকে, অর্থাৎ বেধটা বেড়ে গেল। তাহলে প্লেটের দৈর্ঘ্য বর্গাকার ভূমিতল বিশিষ্ট, তাহলে প্লেটটা যদি বর্গাকার ভূমিতল বিশিষ্ট হয় তাহলে তার দৈর্ঘ্য x, প্রস্থ x, ঠিক আছে, x সেমি, আর বেধ 1 মিলিমিটার। তার মানে মিলিমিটারকে যদি সেন্টিমিটারে নাও, ডেসি সেন্টি মিলি, তাহলে মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্লেটটার ওজন এত। 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন যদি 8.4 হয়, এক্স এর মান কত হিসেব করো। আচ্ছা, প্লেটটির ওজন কত দিয়েছে? 4725, এটা হচ্ছে প্লেটটার ওজন। ঠিক আছে, তাহলে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত, তাহলে এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন এটা, বোঝা গেল? তাহলে এই প্লেটের এই যে আয়তন, তাকে যদি 1 ঘন সেন্টিমিটারের ওজন দিয়ে গুণ করি সেটা মোট ওজনের সমান হবে। বোঝা গেল? অর্থাৎ আমরা এইটা তো আয়তন পেলাম, তাহলে এইটা হচ্ছে, তাহলে এই প্লেটটার মোট তাহলে আয়তন কত হলো? x² ইন্টু 0.1 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার হচ্ছে প্লেটটার আয়তন। তাহলে এই প্লেটটার আয়তন যখন এত ঘন সেন্টিমিটার হচ্ছে, এই প্লেটটার কি বলছে? পিতল দিয়ে বানানো, তাহলে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন কত? এটাকে 8.4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা সমান কত দিয়ে দিয়েছে? 4725 গ্রাম। তাহলে এইটা সমান কত? 8.4 ইন্টু x² ইন্টু 0.1 সমান কত? 4725 গ্রাম। তাহলে এখান থেকে আমরা x² বার করতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, 14 নম্বর পর্যন্ত থাকলো। পরের দিন আমি নতুন অঙ্ক শুরু করব। তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবে।